বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পাশাপাশি সবাইকে জানাচ্ছি একটি শীতের সকালের শুভেচ্ছা। এই শীতের সকালে আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজ আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষে, তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে পড়ো তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই বইটি থেকে। যদিও এই বইটি তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ো তাদেরও আছে, এবং তাদের এই বইটির পাশাপাশি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই বইটিতেও হচ্ছে আজকে আমি যে অধ্যায়টি করাবো লিজ ফাইন্যান্সিং, এই অধ্যায়টি আছে। তো আশা করি আজকের ক্লাসটি করে তোমরা খুবই উপকৃত হবে, কেন আজকে আমি তোমাদের জন্য একটি বোর্ডের অঙ্ক করাবো। আরেকটা বিষয় হচ্ছে কি, আজকের অঙ্কটি আমি তোমাদের করানোর সুবিধার্থে বলে দিচ্ছি, সেটি হচ্ছে আমি গত ক্লাসে এই অধ্যায়টি নিয়ে বেসিক অনেক কিছু আলোচনা করেছিলাম এবং তারপর একটি বোর্ড প্রশ্নের সমাধান করেছিলাম। আর আজকে আমি তেমন বেসিক আলোচনা না করেই সরাসরি বোর্ড প্রশ্নের সমাধানে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড প্রশ্নের সমাধান আজকে আমি তোমাদেরকে করাবো। তো তোমরা যারা এই অঙ্কটি নিয়ে কোনো সমস্যা মনে করবে অথবা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় মনে করো, তাহলে তোমরা আমার আগের ক্লাসটি অবশ্যই ভালো করে দেখে নিবে, তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে তেমন কোনোই সমস্যা থাকবে না। তো আসো আমরা সরাসরি আজকের অঙ্কটিতে চলে যাচ্ছি। আজকের অঙ্কটি হচ্ছে, এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012 সালে এসেছিল। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সবগুলো ডিপার্টমেন্টে একসাথে এসেছিল তখন, যদিও এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টে এই অঙ্কটি এসেছে। তো লিজ ফাইন্যান্সিং এর কনসেপ্টটুকু আমি অল্প একটু বলেই আজকের অঙ্কটি শুরু করব। এখানে একটি প্রতিষ্ঠান মনে করো নির্দিষ্ট একটি টাকা দিয়ে একটি সম্পত্তি ক্রয় করবে, তার কাছে ধরে নিতে হবে কোনো টাকা নেই। এখন সে এই সম্পত্তিটি ক্রয় করার জন্য হয় সে ব্যাংক থেকে লোন নিয়ে সম্পত্তিটি ক্রয় করবে, বা যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নিয়ে বা ঋণ নিয়ে মানে হচ্ছে সম্পত্তিটি সংগ্রহ করবে, অথবা কোনো একটি লিজ প্রতিষ্ঠানের কাছ থেকে যারা সম্পত্তিটি লিজ দেয়। লিজের বিষয়টি হচ্ছে এমন যে তোমাকে একটি সম্পত্তি তোমার যখন লাগবে তোমাকে সে দিবে, এবং বছর বছর ওই কোম্পানিকে আমাকে একটি টাকা দিতে হবে, এবং মেয়াদ শেষ হলে তার সম্পত্তিটি তাকে ফেরত দিয়ে দিতে হবে। আমরা যেমন ভাড়া নেই, প্রতি মাসে মাসে ভাড়া দেই, এবং আমাদের কাজ হয়ে গেলে যে জায়গাটা ছেড়ে দিতে হবে আমাদের, যদি আমরা বাসা ভাড়া নেই বা দোকান ভাড়া নেই বা যে কোনো জিনিসই ভাড়া নেই না কেন, আর এই ক্ষেত্রে আমাদের বছর বছর ভাড়া দিতে হবে বা ওই জিনিসটা যে আমরা ব্যবহার করব। এবং এই অঙ্কটি করে আমরা একটি মন্তব্যে আসবো যে আমি কি লিজের মাধ্যমে সম্পত্তিটি অর্জন করব, নাকি আমি কি ঋণ নিয়ে সম্পত্তিটি ক্রয় করব। এটি হচ্ছে আমার অঙ্কের মূল বিষয়। আমাকে একটি সিদ্ধান্ত দিতে হবে যে আমার জন্য লোন অপশন বা পারচেজ অপশন কি ভালো, নাকি আমার জন্য ঋণ নিয়ে হচ্ছে দুঃখিত এই যে লোন অপশন বা বাই অপশন যেটি, সেটি হচ্ছে ঋণ নিয়ে কেনা, আরেকটা হচ্ছে কি আমাকে লিজ নিয়ে কি আমি সম্পত্তিটি ক্রয় করব কিনা, এই বিষয়টি আমার দেখতে হবে। তো যেদিকে আমার খরচ কম হবে আমি সেটি গ্রহণ করব। তো আসো আমরা আজকের অঙ্কটি যদি একটু পড়ি, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে বলা আছে, আমি একটু রেড মার্কার নিয়ে দিচ্ছি এটি বোঝানোর জন্য। আমাদের প্রথমে বলা আছে কস্ট অফ এ ইকুইপমেন্ট 3,35,220 টাকা, 3,35,220। সহজ কথা হচ্ছে কি 3,35,220 টাকা। আর হচ্ছে কি এই সম্পত্তিটা আমি যদি ক্রয় করি বাই অপশন বা লোন অপশনে বলা আছে 15% সুদে আমি একটি ব্যাংক থেকে ক্রয় করতে পারবো। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অঙ্কটি বোর্ডে তুলে নিয়েছি। তো 5 বছরের জন্য আমি কোনো একটি প্রতিষ্ঠান থেকে বা কোম্পানি থেকে বা ব্যাংক থেকে আমি এই যে 3,35,220 টাকা আমি এটি ধার নিতে পারবো, এবং এই টাকাটি ধার নেয়ার জন্য আমাকে
তারা 15% সুদ ধার্য করেছে, 15% ইন্টারেস্ট এখানে, আর হচ্ছে 5 বছর হচ্ছে মেয়াদ, যে 5 বছরের মধ্যে প্রতি বছর বছর আমাকে কিস্তি সহ হচ্ছে কিস্তির মধ্যে সুদ সহ আসলটি পরিশোধ করতে হবে। এই যে আমি যে তার কাছে 3,35,000 টাকা ধার নিলাম, এটি তাকে পরিশোধ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে লিজ অপশন। যদি আমি লিজ নিই তাহলে যেই কোম্পানির কাছ থেকে লিজ নিব তাকে 1,20,000 টাকা করে দিতে হবে আগামী 5 বছর প্রতি বছরে। এক্ষেত্রে ট্যাক্স দিতে হবে 40%। তা আমরা আমাদের সাধারণ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে আমি যদি লিজ দেই হচ্ছে মানে লিজ যদি হচ্ছে যে কোম্পানির কাছ থেকে নিব তাকে আমার দিতে হবে 1,20,000 টাকা, আর মানে 5 বছর 60 প্রায় 6 লক্ষ টাকা আবার তাকে প্রতি বছর বছর দিতে দিতে মোট 5 বছরে দিতে হবে। আর সম্পত্তিটির মূল্য ছিল 3,35,000 টাকা। কিন্তু আমি যদি ধার নিয়েও ক্রয় করি আমার তো 15% সুদ দিতে হবে। কাকে সুদ দিতে হবে? যেই কোম্পানির কাছ থেকে আমি বা যেই ব্যাংকের কাছ থেকে আমি হচ্ছে ঋণ নিয়েছি। তাই আমি পুরো অঙ্কটা করে দেখবো যে আসলে আমার জন্য কোনটি ভালো, ঋণ নিয়ে সম্পত্তিটি ক্রয় করা কি ভালো, নাকি আমার জন্য হচ্ছে লিজ নিয়ে সম্পত্তিটি অর্জন করা আমার জন্য ভালো। এটি করার জন্য আমরা প্রথমেই আমরা লিখবো যে হচ্ছে কি বলে লোন অপশন বা বাই অপশন আমি লিখে নিয়েছি। রিকোয়ারমেন্ট 1 লোন অপশন বা বাই অপশন। তোমাকে উল্টা পাল্টাও চাইতে পারে যে লিজ অপশনটা আগে চাইতে পারে, লোন অপশনটা পরে চাইতে পারে, এটি আসলে কোনো বিষয় নয়। তো আমরা লোন অপশন বা বাই অপশনে প্রথমে আমাদের একটি রিকোয়ারমেন্ট করতে হবে, সেটি হবে কি ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট, যে আমি প্রতি বছরে যে কিস্তিটা প্রদান করব তা আমাকে নির্ণয় করতে হবে। আসলে আমরা এটি নির্ণয় করি। আমরা প্রথমেই লিখব, আমি তো লিখে নিলাম লোন অপশন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি গত ক্লাসে এই অঙ্কটি করেছিলাম যে লোন অপশনটি আমরা 3টি ছকে করতে পারি, 3টি আলাদা আলাদা ছক, একটি 6 কলাম, একটি 5 কলাম আর একটি 6 কলাম। আমরা চাইলে আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম চাইলে আমরা সবগুলো ছক 3টি কলাম একসাথে করে, দুঃখিত 3টি ছক একসাথে করে যে আমাদের বড় একটি 12 কলামের একটি ছক আমরা করতে পারি, সেই ছক থেকে বা টেবিল থেকে আমরা এটি করতে পারি। তো আমি গত ক্লাসে একটি নিয়ম দেখিয়ে দিয়েছি, আজকে আরেকটি নিয়ম দেখাচ্ছি। তোমাদের যেই নিয়মটি ভালো লাগবে তোমরা সেই নিয়মে অঙ্কটি করতে পারবে। তো আশা করছি আজকের অঙ্কটি দ্বারা তোমরা ভালোই কিছু শিখতে পারবে। দেখো, তো আমরা প্রথমে লিখব ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। কি লিখব? ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। এক্ষেত্রে আমরা প্রথমেই লিখব যে PVA মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রটা আমরা ইউজ করব। এখানে লিখব হচ্ছে A বা ALP অ্যানুয়াল লিজ পেমেন্ট মানে বার্ষিক লিজ কত দেব। সূত্র হচ্ছে কি 1 - 1 প্লাস I বা R পাওয়ার n, নিচে হচ্ছে I বা R একটা দিলেই হবে। তো এটি আমরা তোমার ক্যালকুলেশন করলে পাবো, আমি ঋণ নিচ্ছি কত টাকা 3,35,220 টাকা। আর হচ্ছে আমার এলপি আমি বের করব, যে কিস্তিটা বের করতে হবে, অ্যানুয়াল লিজ পেমেন্ট। এলপি মানে হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট। তো এখানে 1 - 1 প্লাস 0.15 15% মানে 0.15 পাওয়ার 5 হচ্ছে n এর মান। তো আর এখানে হচ্ছে 0.15। এবার দেখো এখানে কি করব 3,35,220 টাকা, এটা আমরা লিখব ALP। তো এখন ALP তো এটা কিভাবে ক্যালকুলেশন করবে আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম। গত ক্লাসে আমি ভেঙে ভেঙে দেখিয়েও দিয়েছিলাম কিভাবে ক্যালকুলেশন করবে। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে দেখো 3.3522। এটা আমরা ক্যালকুলেশন করলে এই মানটি পাবো। কি পাবো? 3.3522। এখন এটা কিভাবে ক্যালকুলেশন করবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। এই যে অংশটুকু আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। দেখো এই যে 1 ভাগ 1 প্লাস 0.15 পাওয়ার 5 আমরা এভাবে লিখব। আমি এখানে একটু রাফে দিয়ে দিচ্ছি, আবার মুছে দিব আমি। দেখো 1 ভাগ 1.15 পাওয়ার হচ্ছে 5 ইকুয়াল টু, দেখো আমার প্রথম স্টেপ কি এতটুকু কাজ করা। 1 ভাগ 1.15 পাওয়ার হচ্ছে 5 এতটুকু কাজ করা। তারপর আমি করব 1 মাইনাস অ্যানসার ইকুয়াল টু, তারপরে এই যে 1 থেকে এই যে অ্যানসারটা বের হবে সেটা বিয়োগ করব। বুঝতে পেরেছো? দেখো আমি প্রথমে করব কি 1 ভাগ 1.15 পাওয়ার 5 করলে একটা মান পাবো
তারপর 1 মাইনাস অ্যানসার, যে মানটি পাবো তাকে বিয়োগ করব, মানে 1 থেকে এই মানটুকু বিয়োগ করব, তারপর আমি ভাগ করব, ভাগ 0.15 ইকুয়াল টু আবার। তো এই যে তিনটি স্টেপে যদি আমি অঙ্কটি শিখি তাহলে আমার অঙ্কটি ভুল হবে না। তারপর তোমরা যারা পারো তারা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর একবারই করে ফেলতে পারবে, আর যারা একটু কম বুঝো তারা এইভাবেই করতে পারবে। কি বললাম, 1 ভাগ 1.15, কেন 1 কে 0.15 দ্বারা যোগ করলে 1.15 হয়, 1 ভাগ 1.15 পাওয়ার 5 ইকুয়াল টু, এরপর হচ্ছে আমরা দেব 1 মাইনাস অ্যানসার ইকুয়াল টু, এরপর দেব ভাগ 0.15 ইকুয়াল টু, দিলে আমরা এই মানটি পেয়ে যাব যে 3 পয়েন্ট, যে সামথিং যে মানটি আমি বললাম এই মানটা আমরা পেয়ে যাব। তো আসলে আমি এখন এটি মুছে দিচ্ছি। আমরা এখন যেটি করব দেখো সেটি হচ্ছে কি, আমরা যদি এই যে বা লিখব ALP সমান, যে আমাদের ALP এগুলো ডিসক্রিমিনেশন ALP গুণাকারে আছে, তো এটি আমরা মনে করে এটা নিচে নিয়ে আসব, 3,35,220 টাকা, 3.3522। এটা দিয়ে যদি এটা ভাগ করি আমাদের আসবে কত টাকা আসবে, 1 লক্ষ টাকা। তো অনেকে যদি দশমিকের পরে কম বেশি সংখ্যা নাও, মনে করো 3.522, এরপরে আরো সংখ্যা নেওয়া যায়, তুমি যদি আরো সংখ্যা নাও হয়তো 1 লক্ষ টাকা থেকে 2-4 টাকা কম আসবে অথবা 2-4 টাকা বেশি আসবে, আমরা রাউন্ড ফিগার 1 লক্ষ টাকা নিয়ে নিব। আশা করছি তোমরা এই পর্যন্ত খুবই ভালো বুঝতে পারছো। তারপর একটু দেখো অঙ্কটি, ওকে? আমরা এই যে ক্যালকুলেশনটি করলাম, এইবার আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এর টেবিলটি করে রেখেছি, কারণ এই টেবিলটি না হলে আমার করতে প্রায় অনেকক্ষণ, প্রায় 30 মিনিটসের মতো সময় লাগতে পারে, তাই আমি এটা লিখে নিয়েছি যেন আমি তোমাদের অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিতে পারি অঙ্কটি। তো আসো, আমরা গত ক্লাসে যেভাবে শিখেছিলাম তার কিছুটা থাকবে ছায়া, আর আজকে নতুন দুটি সংমিশ্রণ করে আমরা শিখব। এবং গত ক্লাসে আমরা 3টি ছকে শিখেছি, আজকে আমরা মাত্র একটি ছকেই কি করব, শিখতে পারবো। তো দেখো, আমরা প্রথমে 12টি কলম করব। কয়টি কলম করব? 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি কলম করব। এবং প্রথম 6টি কলম হচ্ছে আগের প্রথম কলমটির মতো। দেখো আমি আগে প্রথম 6টি কলমের কাজ তোমাদেরকে বোঝাবো, তারপরে পরবর্তী 6টি কলমের কাজ আমি তোমাদেরকে বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। কি বললাম, আমি প্রথমে প্রথম 6টি কলমের কাজ করব। দেখো আমরা প্রথমে লিখব ইয়ার 1 2 3 4 5, যেহেতু 5 বছর লম্বা আমার বলা আছে 5 বছর, এই যে তাই আমি লিখব ইয়ার 1 থেকে 5। তারপর আমি 3 নাম্বার কলমে, আচ্ছা ইয়ার লিখে আমি আগে নামগুলো বলি, ছকে কি হবে, ইয়ার বিবি মানে বিগিনিং ব্যালেন্স, প্রাথমিক মূল্য, এএলপি অ্যানুয়াল লিজ পেমেন্ট, ইন্টারেস্ট মানে সুদের পরিমাণ, পিপি প্রিন্সিপাল পেমেন্ট মানে হচ্ছে আসলের পরিমাণ, ইবি মানে এন্ডিং ব্যালেন্স সমাপনী যে মূল্য রয়েছে আমার সেটি। আমরা প্রথমেই 1 থেকে 5 লিখব আর এই টাকাটি বসাবো। দেখো আমি কি কি বসাবো, 1 থেকে 5 প্রথম কলামে বসিয়ে দিব, আর দ্বিতীয় কলামে হচ্ছে এটি। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, দেখো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমরা এই যে প্রথম 6টি ছক হচ্ছে এইভাবে করব, লম্বলম্বী, যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে এইভাবে যাব, ঠিক আছে? তাহলে আমরা এমনগুলো ক্যালকুলেশন করতে পারবো। আর পরেরগুলো আমরা নিচে নিচে করতে পারবো, যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে টাকা বসাতে পারবো। মানে কি, আমরা 1 থেকে 6টা কলম যখন করব তখন টাকাগুলো এইভাবে এইভাবে যাবে, বাম দিক থেকে ডান দিকে টাকা যাবে। আমি চাইলে নিচে সব কলমের টাকাগুলো পাবো না, কারণ এইদিকে আমি বাম দিক থেকে ডান দিকে যাওয়ার পরে লাস্টের কলমের টাকাটি আমার আবার শুরুর দিকে চলে আসবে। তো আমরা এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? বাম দিক থেকে ডান দিকে, আবার ডান দিকে টাকাটা বাম দিকে, আর পরবর্তীগুলো আমরা চাইলে নিচে 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 বসাতে পারবো। দেখো কিভাবে করব, আমরা প্রথমেই এটি বসাবো, আর এই যে 3 নাম্বার কলমে সবগুলো টাকা বসিয়ে দিব। কত টাকা? এই যে 1 লক্ষ টাকা যে এসেছে, আমি একটু দাগ দিয়ে দিলাম। কত টাকা এসেছে? 1 লাখ টাকা। এই যে 1 লক্ষ টাকা, 335 220, 3,35,000 টাকা এখানে, আর 1 লক্ষ টাকা, আর এগুলো আমি খালি রাখবো। এখন দেখো এগুলো কিভাবে আমরা করব। আমরা কি করব, প্রথমেই আমি লোন নিয়েছিলাম 3,35,220 টাকা, যার উপরে আমার সুদ ছিল 15%। তা আমি যদি তাকে 15% সুদ দেই, মানে বিষয়টা কি, আমি যদি তাকে প্রতি বছর 1 লক্ষ করে টাকা দিচ্ছি, মানে 5 বছরে 5 লক্ষ টাকা দিচ্ছি, কোন বছরে কত টাকা সুদ দিচ্ছি, কোন বছরে কত টাকা আসল দিচ্ছি, আমার সেটি বের করতে হবে। কেন বের করতে হবে? আমি সরকারের কাছ থেকে সুদের উপরে একটি ছাড় পাবো, ট্যাক্স সুবিধা পাবো। যখন আমি আমার ট্যাক্স দিতে যাব তখন এই সুদটাকে আমার নন অপারেটিং এক্সপেন্স হিসেবে শো করতে পারবো আমাদের ইনকাম স্টেটমেন্টে, এবং ওইখান থেকে আমরা হচ্ছে
ট্যাক্স যখন প্রদান করব এটি একটি খরচ হিসেবে দেখাবো, তাই আমার ট্যাক্সটি কম আসবে। তো যাই হোক দেখো, প্রথমে আমরা এই কলামের উপরে 15% করব, পাবো হচ্ছে এই কলম। ঠিক আছে, মানে দ্বিতীয় কলমকে 15% করলে চতুর্থ কলম পাবো। আর পঞ্চম কলম পাবো কিভাবে, ধরো এটা 1 লক্ষ টাকা হচ্ছে মূল কিস্তি, যার মধ্যে 50,283 টাকা হচ্ছে সুদ। 1 লক্ষ থেকে এটা বাদ দিব, আমি পাবো 49,717 টাকা। এটা হচ্ছে আমার আসল। তাহলে আমি 3,35,220 টাকা ছিল আমার মূল আসল। বছরের শুরুতে আমার টাকাটি যেটা আমি ধার নিয়েছিলাম, যার মধ্যে এখন আমার এই টাকাটি আমি হচ্ছে আসল দিয়ে দিলাম। তো মোট এই টাকা থেকে এখন সে আমার কাছে 2,85,503 টাকা পায়। তো দেখো আমি আবারও বলছি, 2 নম্বর কলমকে 15% করলে 4 নম্বর কলম পাবো। 3 নম্বর কলম থেকে 4 নম্বর কলম বাদ দিলে 5 নম্বর কলম পাবো। 5 নম্বর কলমকে 2 নম্বর কলম থেকে বিয়োগ করলে আমি 6 নম্বর কলম পাবো। এবং এই 6 নম্বর কলমের এই টাকাটি আমার পরবর্তীতে দ্বিতীয় কলমের এই যে এই টাকাটি হয়ে যাবে। বুঝতে পেরেছো? দ্বিতীয় বছরের টাকাটি। এইভাবে আবার এর উপর আমি 15% করব, 42,825 টাকা পাবো। 1 লক্ষ থেকে 42,825 টাকা বাদ দিলে 57,175 টাকা পাবো। এবার আমি 2,85,000 টাকা থেকে 1,57,075 টাকা বাদ দিলে, দুঃখিত, শুধু 57,175 টাকা বাদ দিলে 2,28,328 টাকা পাবো। মানে আমি আবার এখান থেকে পার্সেন্টেজ করব, 4 নম্বর ছক পাবো, 3 থেকে 4 বিয়োগ করব, 5 নম্বর ছক পাবো, 2 থেকে 5 বিয়োগ করব, 6 নম্বর ছক পাবো। এইভাবে আমার চলতে থাকবে। তবে সবার শেষ বছরে আমার এই যে এন্ডিং ব্যালেন্স থাকবে লাস্ট বছরে, দেখো 4 বছরের শেষে যে 86,964 টাকা, এই যে 86,964 টাকা, এই টাকাটি আমি এই যে পঞ্চম বছরের বিগিনিং ব্যালেন্সে লিখব। এবং এই টাকাটি আমি মনে করব যে সে আমার কাছে 86,964 টাকা ওই টাকাটি দিয়ে দিয়েছে তাকে, মানে লাস্ট বছরে আমি পার্সেন্টেজ করতে পারবো না। কেন? তখন ধরে নেওয়া হবে তাকে যে আমি 1 লক্ষ টাকা দিয়েছি তার মধ্যে আসল হচ্ছে 86,964 টাকা, এবং এটি থেকে যদি আমি 1 লক্ষ টাকা বাদ দেই, মানে মোট কথা 1 লক্ষ টাকা থেকে এই টাকাটি বাদ দিলে যে টাকাটি পাবো সেটি হচ্ছে আমার মধ্যে সুদ 13,336 টাকা। মানে মোট কথা কি, আমি 1 লক্ষ টাকা থেকে 86,964 টাকা বিয়োগ করে দিব, তাহলে বাকি টাকাটা আমার সুদ হিসেবে গণনা করা হবে। তাহলে বছর শেষে সে আমার কাছে কোনো টাকা আর পাবে না। আশা করছি তোমরা এই প্রথম 6টি ছক বা কলাম বুঝতে পেরেছো। এবার আসো সপ্তম কলাম হচ্ছে অবচয়। অবচয় আমরা কিভাবে নির্ণয় করব, দেখো অবচয়টি নির্ণয় করার জন্য আমি এই ছকটি মুছে দিচ্ছি, মানে এই যে ক্যালকুলেশনটি মুছে দিচ্ছি। অবচয়টি আমরা করব হচ্ছে তোমার ডিপ্রিসিয়েশন লিখে, যে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন লিখে, এখানে হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু নিচে লাইফ। তাহলে এই সম্পত্তিটির কস্ট ছিল 3,35,220 টাকা। এখান থেকে সেলভেজ ভ্যালু নাই অঙ্কে, কারণ বছর শেষে এর কোনো মূল্য এখানে দেয়া নেই, মনে করব নেই। 5 বছর দিয়ে ভাগ করলে আমার আসবে 67,044 টাকা। এই যে অবচয়, অবচয় আমার একটি পরিচালন ব্যয়। আমি সরকারকে যখন ট্যাক্স দিব তখন এই ব্যয়ের উপর আমি একটি ছাড় পাবো। কত পার্সেন্ট ছাড় পাবো? আমাকে বলা আছে 40% ছাড় পাবো। তাই আমি 7 নম্বর কলমে আমি অবচয় লিখে দিব সবগুলা ঘরে। দেখো এখন আমি নিচে নিচে বসাতে পারবো কিভাবে। 7 নম্বর কলমে আমি এই যে অবচয়টি পেয়েছি এগুলো আমি 7 নম্বর কলমে বসিয়ে দিব। আমি 8 নম্বর কলম কি পাবো? আমি 7 নম্বর কলমের অবচয়, আর এই যে 3 নম্বর কলমের হচ্ছে সুদ। 3 যোগ 7, 3 আর 7 আমি যোগ করলে পাবো 8 নম্বর কলম টোটাল ট্যাক্স, দুঃখিত টোটাল কস্ট, মানে টোটাল কস্ট। এই কস্টের উপর আমি ছাড় পাবো। তাহলে 8 নম্বর কলম কি পাবো? আমি হচ্ছে 3 না, দুঃখিত, আমি হচ্ছে 4 নম্বর কলম। 4 নম্বর কলম আর 7 নম্বর কলম, কেন সুদ তো আমার 3 নম্বর কলমে নেই। 3 নম্বর কলম হচ্ছে কিস্তি, কিস্তির মধ্যে শুধু সুদের উপরে হচ্ছে আমি ছাড় পাবো। তো আমি 4 নম্বর কলমে যে সুদ আর হচ্ছে 7 নম্বর কলমে যে অবচয়, 4 আর 7 যোগ করলে আমি টোটাল কস্ট আমি পাবো। এই টোটাল কস্টের উপরে আমি আমার ট্যাক্স দেয়া আছে কত পার্সেন্ট? 40%। 40% করব আমি 9 নম্বর কলম পাবো। দেখো আমরা 4 আর 7 যোগ করলে পাবো 8 নম্বর কলম। 8 নম্বর কলমের উপরে আমি যদি 40% করি আমি পাবো 9 নম্বর কলম। এবং 9 নম্বর কলমে যে আমি ট্যাক্স দিচ্ছি, এবার 8 নম্বর কলম থেকে 9 নম্বর কলম বিয়োগ করব। দেখো আমি উপরে লিখে দিয়েছি। কি করব? আমি দুঃখিত, এই যে আমি যে ট্যাক্স দিচ্ছি, এই যে কত টাকা ট্যাক্স আমি বাঁচাতে পারবো, এই যে 9 নম্বর কলমে দেয়া আছে 46,931 টাকা, 43,968
48 টাকা, 40,517 টাকা, এভাবে আমার 5টি ট্যাক্স যে ছাড়পত্র দেয়া আছে। এবার আমি আমার মোট খরচ যে ছিল হচ্ছে 3 নম্বর কলম, আমি যে টোটাল যে টাকাগুলো দিচ্ছি, যে তোমার অ্যানুয়াল লিজ পেমেন্ট, আমি যে টোটাল কিস্তি দিচ্ছি, আমি এই যে যেই আমার কোম্পানিটি ছিল, যে মানে যে কোম্পানির কাছ থেকে আমি ঋণ নিয়েছি তাকে আমি কিস্তি দিচ্ছি 1 লক্ষ করে। এখন ওখান থেকে আমি আলটিমেটলি একেবারে ছাড় পাচ্ছি কত টাকা করে, আমি প্রতি বছর 1 লক্ষ করে আমার একটা খরচ আছে, তার মধ্যে আমি ছাড় পাচ্ছি এই টাকাগুলো, 9 নম্বর কলমের টাকাগুলো। এবার আমি 10 নম্বর কলমে নাম হচ্ছে এনসিএফ, এনসিএফ নিট ক্যাশ ফ্লো, আমি 3 নম্বর কলম থেকে 9 নম্বর কলম যদি বাদ দেই, এই যে আমাদের যে 3 নম্বর কলম আছে, 3 নম্বর কলম থেকে যদি আমি 9 নম্বর কলমটি বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব আমার 10 নম্বর কলমটি। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আসলে আমাদের একটা এক্সক্লুসিভ কাজ আছে, 11 নম্বর কলমটি, এটি করার জন্য আমাদের বোর্ডটি একটু বুঝতে হবে। তো 11 নম্বর কলমটি আমরা কিভাবে পাবো একটু দেখো। এখানে একটা বিষয় হচ্ছে কি, যে আমার একটা সুদের হার ছিল 15%। কত পার্সেন্ট ছিল? 15%। আমরা লিখবো যে অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট, কি লিখবো আমরা? বা পিভি ফ্যাক্টর, এটা হচ্ছে পিভি ফ্যাক্টর হবে আমার। এখানে হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স, এটা হচ্ছে সূত্র পিভি ফ্যাক্টর বের করার জন্য। তো আমার এখানে ইন্টারেস্ট রেট ছিল হচ্ছে আমার 15%, লিখবো 15, 1 মাইনাস ট্যাক্স হচ্ছে 0.40, আমার আসবে 15, এখানে বিয়োগ করলে আসবে গুণ 0.6, গুণ করলে আসবে 9%। কত আসবে দেখো? 9%। আমরা 9% দিয়ে 11 নম্বর কলমটি বের করব। কিভাবে বের করব এটা একটু বিষয় দেখো। আমরা এই যে জিনিসটা হচ্ছে এমন, 9% মানে হচ্ছে কি 9/100, এটি করলে আসবে 0.09। তো এটিকে শর্টকাট একটি সূত্র আছে, সেটা হচ্ছে 1/1.09, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3 এভাবে চলতে থাকে। এই জন্য আমরা যদি এটা সংক্ষেপে কাজ করি, কিভাবে কাজ করব একটু দেখো। 1/1.09 ইকুয়াল টু একটা মান আসবে, আবার দিব ভাগ 1.09 ইকুয়াল টু, তারপর শুধু ইকুয়াল টু দিয়ে যাব। দেখো ক্যালকুলেশনটা দেখো। আমি কি করব, প্রথমে 9% বের করলাম, এই যে এই ক্যালকুলেশন করে ট্যাক্স বাদ দিলাম, ইন্টারেস্ট থেকে বাদ দিয়ে আমি অ্যাকচুয়াল হচ্ছে ফ্যাক্টর পেলাম হচ্ছে 9%। এই 9% কে 9% মানে হচ্ছে 9 কে 100 দ্বারা ভাগ 0.09। তো আমি এবার একটা ক্যালকুলেশন করব, 1 ভাগ 1.09 ইকুয়াল টু পাবো প্রথম বছরের মানটি 0.9147, দুঃখিত 0.9174। তারপর আমি লিখব ভাগ 1.09 ইকুয়াল টু, দিলে আমি পাবো হচ্ছে 0.8417। এবার শুধু ইকুয়াল টু দিলে পরের মানগুলো আমি পেয়ে যাব। এরপরটা আমি পাবো 0.7722, এরপরে পাবো আমি 0.7084, এরপর আমি পাবো 0.6499। মানে কি আমার আজকে 1 টাকার মূল্য হচ্ছে 1 বছর পরের, দুঃখিত আমার 1 বছর পরের 1 টাকার মূল্য আজকের 91 পয়সার সমান, 2 বছর পরের 1 টাকার মূল্য আজকের 84 পয়সার সমান, 3 বছর পরের 1 টাকার মূল্য আজকের 77 পয়সার সমান, 4 বছর পরের 1 টাকার মূল্য আজকের 70 পয়সার সমান, 5 বছর পরের 1 টাকার মূল্য আজকের 64 পয়সার সমান। এবার আমি 10 নম্বর ছকটা আর 11 নম্বর ছকটা গুণ করলে আমি 12 নম্বর ছকটি পেয়ে যাব। মানে অ্যাকচুয়াল পিভি কত, মানে কি আজকের হচ্ছে তোমার 91 পয়সার সমান হচ্ছে আগামী মানে 1 বছর পরের 1 টাকার সমান। তো 1 বছর পরের 1 টাকা আজকে 91 পয়সার সমান, তাহলে আজকে 1 বছর পরের 53,000 টাকা আজকের কত টাকার সমান। এইভাবে যে 3 বছর পরে ধরো 59,000 টাকা আজকের কত টাকার সমান। আমি সবগুলা পিভি বর্তমান মূল্য নির্ণয় করব। এবার সব যোগ করে আমি পেয়ে যাব টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। মানে আমি টোটাল প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 2,30,905 টাকা। তো তোমরা এটি বাসায় অবশ্যই খাতায় করবে, না করলে কিন্তু বুঝতে পারবে না। তো আমাদের হচ্ছে বাই অপশনটি শেষ। এবার আসো আমরা কিভাবে লিজ অপশনটি করব। আমরা লিজ অপশনটি করার জন্য এই বোর্ডটুকু মুছে দিচ্ছি। মানে এই লিজ অপশনটি করার জন্য আমাদের প্রথমে যে ছকটি করতে হবে সেটি হচ্ছে 6 কলাম বিশিষ্ট একটি ছক। কয়টি? 6টি কলাম বিশিষ্ট হচ্ছে একটি ছক। আর আমরা উপরে লিখে নিব যে লিজ অপশন, যে ক্যালকুলেশন অফ লিজ অপশন, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি লিজ অপশন, মানে ইজারার অর্থায়নের যে অপশনটি সেটি। এখানে আমরা 6টি কলাম করব। 6টি কলামে আমার প্রথমে হচ্ছে ইয়ার, প্রথমে কি ইয়ার নাম্বার 1 এ হচ্ছে আমার লিখতে পারি হচ্ছে ইয়ার। দেখো এখানে ইয়ার লিখলাম হচ্ছে 1 নম্বর ছকে। 2 নম্বর ছকে হচ্ছে আমাদের আমি যে কিস্তি দিচ্ছি এই যে এ এল
আর মানে অ্যানুয়াল লিজ রেন্ট। তারপর হচ্ছে আমি লিখব হচ্ছে, দেখো এখানে আমি আগে ধীরে ধীরে লিখি। আর হচ্ছে 1 থেকে 5 প্রত্যেক বছর আমি কিস্তি দিচ্ছি। এখানে বলা আছে 1,20,000 টাকা। এই যে বলা আছে 1,20,000 টাকা, আমি দিয়ে দিব 1,20,000 টাকা। এবার এখান থেকে হচ্ছে ট্যাক্স সেভিংস, সংক্ষেপে লিখতে পারি টিএস। কি লিখবো? টিএস। টিএস এটা হচ্ছে আমাদের 3 নম্বর কলাম। এটা আমরা 2 নম্বর কলামে 40% করলে পেয়ে যাব। ট্যাক্স সেভিংস হচ্ছে এর 40%, 1,20,000 4 12 48,000 টাকা। এখানে হচ্ছে এনসিএফ নেট ক্যাশ ফ্লো বা এনসিও নেট ক্যাশ আউটফ্লো, সমস্যা নেই। এনসিএফ এনসিও নেট ক্যাশ আউটফ্লো হচ্ছে আমাদের 4 নম্বর কলাম। হচ্ছে 2 থেকে 3 বিয়োগ করব, পাবো হচ্ছে আমি 4 নম্বর কলাম 72,000 টাকা। আর এখানে হচ্ছে আমার পিভি। পিভি হচ্ছে আমার তোমার এখানে পিভি আসবে আমাদের 5 নম্বর কলাম হচ্ছে পিভি এট দ্য রেট 9%, এর হচ্ছে কত 9%, এখানে 9%। এই একটা বিষয় দেখো, মজার বিষয়, এটি একটু অন্য সূত্র দিয়ে করা যায়। আমরা আগে যে কিস্তি সূত্র করেছি, কিন্তু আমার এই যে 9 নম্বর কলামে যে অপশনগুলো আছে, এই যে পয়েন্টগুলো আছে, পাঁচটি মান 0.91 74 0.8417 0.722, এই যে আমার পাঁচটি মান আছে 5 বছরের 11 নম্বর কলামে। এই পাঁচটি মান আমরা যোগ করব, পাঁচটি মান আমরা যোগ করলে আমরা পাবো হচ্ছে 3.8896। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই 11 নম্বর কলামটি 1 2 3 4 5 এই পাঁচটি মান 5 বছরের মানগুলোকে একসাথে যোগ করলে আমরা পাবো 3.8896, মানে 5 বছরের 5 টাকা বর্তমান মূল্য 3 টাকা 88 পয়সার একটু বেশি। তো আমরা তাহলে 72,000 টাকার মূল্য কত হবে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2,80,051 টাকা, 51 সামথিং আসতে পারে। তো দেখো আমাদের অঙ্ক আজকের মতো কিন্তু শেষ। এখানে হচ্ছে টিপিভি, এটা হচ্ছে একবার টোটাল প্রেজেন্ট ভ্যালু। তো এবার দেখো একটা বিষয়, এই যে পেয়ে গেলাম, এখানে আমরা একবারে পেয়ে গেলাম 2,80,051 টাকা। এখানে আমরা পেলাম 2,30,905 টাকা। এবার আমরা একটা মন্তব্য দিব বা কমেন্টস করব। কি কমেন্টস করব? আমরা কমেন্টস করব হচ্ছে কি কোনটির ব্যয় কম সেটি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে লিখব, উই সি হেয়ার বা হেয়ার উই সি দ্য টিপিভি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ লোন অপশন ইজ ভেরি মাচ লোয়ার দেন লিজ অপশন। মানে কি লোন অপশনের বর্তমান মূল্যটি অনেক কম লিজ অপশন থেকে। সো we can select the loan option or buy option, অথবা the company should select loan option because its PV is lower than lease option. আশা করছি তোমরা আজকের ক্লাসটি করে খুবই উপকৃত হয়েছো। আমি আগামী ক্লাসে এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে যেখানে মেইনটেনেন্স কস্ট লেখা থাকে, যে মেরামত ব্যয় রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে, ওই ধরনের একটি দুটি অঙ্ক আমি আগামীতে করিয়ে দিব। তাহলে তোমরা এই অধ্যায়টি সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবে। এমনকি আরেকটি অঙ্ক থাকে যে কিস্তি যদি বছরের শুরুতে দেয়া থাকে সেই ক্ষেত্রে ছকটি একটু পরিবর্তন হবে দুই একটা জায়গায়, তা কি হবে, কেমন হবে, এবং লিজ অপশনও যদি বছরের শুরুতে কিস্তি থাকে তখন কেমন হবে, ওই ধরনের সমস্যাগুলো নিয়ে আমি আগামীতে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আর আগামী মাস থেকেই বা হয়তোবা আমাদের কলেজ বা ইউনিভার্সিটি গুলো, স্কুল কলেজগুলো আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ খুলে যাবে কিছু কিছু করে। তো তখন আমাদের কিন্তু সবার সাথেই কলেজে হয়তো দেখা হবে। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ শাহরিয়ার রুবেল পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাস হতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।